সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পড়ালেখা বিষয়ক ইউটিউব চ্যানেল আলিফ স্টাডি হোমে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি কিছু কনফিউজিং ওয়ার্ড এবং বাক্যে তাদের ব্যবহার নিয়ে। অর্থাৎ ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর উচ্চারণ প্রায় একই রকম, বানানো প্রায় কাছাকাছি, কিন্তু অর্থে রয়েছে ব্যাপক পার্থক্য। তো সেই ধরনের কিছু শব্দ নিয়ে আমরা আজকে ক্লাস আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথম যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব সেই দুটি শব্দ হচ্ছে অ্যাড এবং অ্যাড। অর্থাৎ প্রথম যে অ্যাড সেটির বানান হচ্ছে AD, এর অর্থ বিজ্ঞাপন। আর দ্বিতীয় যে অ্যাড সেটির বানান হচ্ছে ADD, এর অর্থ যোগ করা বা যুক্ত করা বা সংযোজন করা। তো প্রথম যে অ্যাড সেটি অর্থ হচ্ছে বিজ্ঞাপন। এটি মূলত অ্যাডভার্টাইজ শব্দেরই সংক্ষিপ্ত রূপ। অ্যাডভার্টাইজ শব্দটিকে আমরা সংক্ষেপে অ্যাড বলে উল্লেখ করে থাকি। তো এটি আমরা বাক্যে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ ক্যান সি দ্য অ্যাড অফ মাই কোম্পানি অন ডেইলি নিউজ পেপার। তুমি আমার কোম্পানির বিজ্ঞাপন দৈনিক পত্রিকায় দেখতে পারো। আমি আবার বলছি, ইউ ক্যান সি দ্য অ্যাড অফ মাই কোম্পানি অন ডেইলি নিউজ পেপার। তুমি আমার কোম্পানির বিজ্ঞাপন দৈনিক পত্রিকায় দেখতে পারো। দ্বিতীয় অ্যাড যেটির কথা বললাম, এর বানান ADD, অর্থ যোগ করা, যুক্ত করা বা সংযোজন করা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, প্লিজ অ্যাড মি ইন ইউর ফেসবুক ফ্রেন্ড লিস্ট। অনুগ্রহপূর্বক আমাকে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বা বন্ধু তালিকায় যুক্ত করুন। আমি আবার বলছি, প্লিজ অ্যাড মি ইন ইউর ফেসবুক ফ্রেন্ড লিস্ট। অনুগ্রহপূর্বক আমাকে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যুক্ত করুন। এরপর আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে অ্যাডভাইস, এর অর্থ উপদেশ বা ভালো নির্দেশনা। আর অন্যটি হচ্ছে অ্যাডভাইস, অর্থ উপদেশ দেওয়া। তো প্রথম শব্দ যেটি অ্যাডভাইস, এটি মূলত একটি নাউন। এটির অর্থ উপদেশ বা ভালো নির্দেশনা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস হাউ ক্যান আই মেক এ গুড প্রফিট ফ্রম মাই বিজনেস। অনুগ্রহপূর্বক আমাকে কিছু উপদেশ দিন কিভাবে আমি আমার ব্যবসা থেকে ভালো লাভ করতে পারি। আমি আবার বলছি, প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস হাউ ক্যান আই মেক এ গুড প্রফিট ফ্রম মাই বিজনেস। অনুগ্রহপূর্বক আমাকে কিছু উপদেশ দিন কিভাবে আমি আমার ব্যবসা থেকে ভালো লাভ করতে পারি। পরের শব্দটি হচ্ছে অ্যাডভাইস, যার অর্থ উপদেশ দেওয়া। এটি মূলত অ্যাডভাইস শব্দটির ভার্ব ফর্ম। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, প্লিজ অ্যাডভাইস মি হাউ ক্যান আই মেক এ গুড প্রফিট ফ্রম মাই বিজনেস। অনুগ্রহপূর্বক আমাকে উপদেশ দিন কিভাবে আমি আমার ব্যবসা থেকে ভালো লাভ করতে পারি। আমি আবার বলছি, প্লিজ অ্যাডভাইস মি হাউ ক্যান আই মেক এ গুড প্রফিট ফ্রম মাই বিজনেস। অনুগ্রহপূর্বক আমাকে উপদেশ দিন কিভাবে আমি আমার ব্যবসা থেকে ভালো লাভ করতে পারি। এরপর আমরা একসাথে তিনটে ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যে তিনটে ওয়ার্ডেরই উচ্চারণ এবং বানান প্রায় কাছাকাছি, সামান্য একটু পার্থক্য ছাড়া, কিন্তু অর্থ অনেক পার্থক্য। প্রথম শব্দটি হচ্ছে অ্যাডাপ্ট, অর্থ খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, ট্রাই টু অ্যাডাপ্ট উইথ ইউর নিউ এনভায়রনমেন্ট। তোমার নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো। আমি আবার বলছি, ট্রাই টু অ্যাডাপ্ট উইথ ইউর নিউ এনভায়রনমেন্ট। তোমার নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো। পরের শব্দটি হচ্ছে অ্যাডেপ্ট,
পূর্বের শব্দ ছিল অ্যাডাপ্ট, এটি হচ্ছে অ্যাডেপ্ট, অর্থাৎ মাঝখানে আগের শব্দটিতে মাঝখানে ছিল ভাওয়েল এ, পরের শব্দটিতে হচ্ছে ই। তো অ্যাডেপ্ট অর্থ পারদর্শী বা সুদক্ষ। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, হি ইজ ভেরি মাচ অ্যাডেপ্ট ইন দিস ওয়ার্ক, সে এই কাজে খুবই দক্ষ বা পারদর্শী। আমি আবার বলছি, হি ইজ ভেরি মাচ অ্যাডেপ্ট ইন দিস ওয়ার্ক, সে এই কাজে খুবই দক্ষ বা পারদর্শী। পরের শব্দটি হচ্ছে অ্যাডপ্ট, এটিও আগের দুটি শব্দের মতোই একই রকম। বানানে পার্থক্য হচ্ছে আগের দুটি শব্দটির একটিতে ছিল এ, আরেকটিতে ছিল ই, আর এখন এই শব্দটির বানানে আছে ও। অ্যাডপ্ট, অ্যাডপ্ট অর্থ অবলম্বন করা বা পোষ্য গ্রহণ করা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, ডোন্ট অ্যাডপ্ট এনি ইলিগেল ওয়ে টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে কোনো অবৈধ পন্থা অবলম্বন করিও না। আমি আবার বলছি, ডোন্ট অ্যাডপ্ট এনি ইলিগেল ওয়ে টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে কোনো অবৈধ পন্থা অবলম্বন করিও না। এরপর আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অ্যামেন্ড, আরেকটি হচ্ছে ইমেন্ড। অর্থাৎ দুটি শব্দের বানানে পার্থক্য, একটিতে এম ই এন ডি অ্যামেন্ড, আর অন্যটি হচ্ছে ই এম ই এন ডি ইমেন্ড। অ্যামেন্ড হচ্ছে সংশোধন করা বা সংস্কার করা, আর ইমেন্ড হচ্ছে লিখিত বা ছাপা অক্ষরের ভুল সংশোধন করা। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি, পূর্বে যে শব্দগুলো আমরা পড়েছিলাম সেগুলোতে উচ্চারণ এবং বানানে মিল থাকলেও শব্দার্থে ব্যাপক পার্থক্য ছিল। আর এই দুটি শব্দের ক্ষেত্রে উচ্চারণ এবং বানানে যেরকম কিছুটা মিল আছে, শব্দার্থ প্রায় অনেকটুকুই মিল। তাহলে এখানে সূক্ষ্ম পার্থক্যটা কোথায় সেটা আমরা একটু জেনে নিই। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, প্রথম শব্দ যেটি অ্যামেন্ড, সংশোধন করা বা সংস্কার করা, এটি ব্যবহৃত হয় মূলত অফিসিয়াল কাজকর্ম কিংবা বৃহৎ কোনো অর্থে, যেমন সংসদের সংবিধান সংশোধন করা, কিংবা কোনো সংগঠন, কোনো অফিস, কোনো প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা সংবিধান সংশোধন করা, নিয়ম কানুন সংশোধন করা, এই ধরনের ক্ষেত্রে এই অ্যামেন্ড শব্দটি ব্যবহার করা হয়। আর দ্বিতীয় যে শব্দ ইমেন্ড, এটি অপ্রাতিষ্ঠানিক বা ছোট অর্থে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার লেখায়, আপনার ডকুমেন্টে কোথাও যদি কোনো ভুল হয়, কিংবা অন্য কোনো ব্যক্তিগত কোনো ডকুমেন্টে, কোনো প্রিন্টের কাগজে যদি কোনো ভুল হয়, সেটিকে সংশোধন করে নেওয়ার যে বিষয়টা, সেটাই হচ্ছে ইমেন্ড দ্বারা প্রকাশ করা হয়। তো চলুন তাহলে আমরা শব্দ দুটির বাক্যে ব্যবহার সম্পর্কে জেনে নিই। প্রথম যে শব্দটি অ্যামেন্ড, সেটি আমরা বাক্যে যেভাবে ব্যবহার করতে পারি, A committee of 5 members has been appointed to amend the constitution. গঠনতন্ত্রটি সংশোধন করতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, A committee of 5 members has been appointed to amend the constitution. গঠনতন্ত্রটি সংশোধন করতে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। পরের শব্দ যেটি ইমেন্ড, সেটিকে আমরা বাক্যে যেভাবে ব্যবহার করতে পারি, amend your document so that it can be easily understood. তোমার ডকুমেন্টটি সংশোধন করে নাও যাতে করে এটা সহজেই বোঝা যায়। আমি আবার বলছি, amend your document so that it can be easily understood. তোমার ডকুমেন্টটি সংশোধন করে নাও যাতে করে এটি সহজে বোঝা যায়। পরের যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে অ্যাপ্রাইজ, আর একটা হচ্ছে অ্যাপ্রাইজ। দুটি শব্দের মধ্যে পার্থক্য, প্রথম শব্দটিতে একটি বাড়তি এ আছে যেটা পরের শব্দটিতে নেই। তো এই দুটি শব্দের অর্থ এবং বাক্য ব্যবহার জেনে নিব। প্রথম শব্দ যেটি অ্যাপ্রাইজ, যেটিতে একটি বাড়তি এ আছে, সেটির অর্থ যাচাই করা বা মূল্য নির্ধারণ করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, I need to appraise the product
before making an offer for it. আমি পণ্যটির জন্য অফার তৈরি করার পূর্বে পণ্যটির মূল্য নির্ধারণ করতে হবে। আবার বলছি, I need to appraise the product before making an offer for it. আমি পণ্যটির জন্য অফার তৈরি করার পূর্বে পণ্যটির মূল্য নির্ধারণ করতে হবে। পরের শব্দ যেটি appraise, যেটিতে এ নেই, সেটির অর্থ জ্ঞাত করা বা অবগত করানো। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Have you apprised him of the facts? তুমি কি তাকে বিষয়টি সম্পর্কে অবগত করেছো? Have you apprised him of the facts? তুমি কি তাকে বিষয়টি সম্পর্কে অবগত করেছো? এরপর আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে accept এবং accept। প্রথম যে accept, এটির বানান ACCEPT, accept। এর অর্থ গ্রহণ করা বা নেওয়া। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Sorry, I can't accept your letter. দুঃখিত, আমি তোমার চিঠিটি গ্রহণ করতে পারছি না। আবার বলছি, Sorry, I can't accept your letter. দুঃখিত, আমি তোমার চিঠিটি গ্রহণ করতে পারছি না। পরের যে accept, এটির অর্থ ছাড়া বা ব্যতীত। এর বানান হচ্ছে EXCEPT, accept, অর্থ ছাড়া বা ব্যতীত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Trust me, I don't love anyone except you. বিশ্বাস করো, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। আমি আবার বলছি, Trust me, I don't love anyone except you. বিশ্বাস করো, তুমি ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। আরো একটি উদাহরণ দিতে পারি, I can't trust anyone except you. তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। I can't trust anyone except you. তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। পরে যে দুইটি ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো হচ্ছে অ্যাসপেক্ট এবং এক্সপেক্ট। প্রথম যে অ্যাসপেক্ট, এর বানান হচ্ছে ASPECT। অ্যাসপেক্ট অর্থ দিক বা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। এর সিনোনিম হচ্ছে অ্যাঙ্গেল বা পার্সপেক্টিভ। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, From my aspect, to love someone is not a sin. আমার দৃষ্টিতে কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়। আমি আবার বলছি, From my aspect, to love someone is not a sin. আমার দৃষ্টিতে কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয়। পরের যে এক্সপেক্ট, সেটির বানান EXPECT, এক্সপেক্ট। এর অর্থ আশা করা বা প্রত্যাশা করা। সিনোনিম হচ্ছে হোপ। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, Don't expect over return what you have done. তুমি যা করেছো তার অতিরিক্ত কিছু প্রত্যাশা করিও না। আমি আবার বলছি, Don't expect over return what you have done. তুমি যা করেছো তার অতিরিক্ত কিছু প্রত্যাশা করিও না। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, সেই দুটি শব্দ হচ্ছে অ্যাক্সেস এবং অ্যাক্সেস। প্রথম যে অ্যাক্সেস, সেটির বানান ACCESS। এর অর্থ প্রবেশের অধিকার। সিনোনিম হচ্ছে এন্ট্রান্স। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, You don't have any access in my room. আমার কক্ষে তোমার কোনো প্রবেশাধিকার নেই। You don't have any access in my room. আমার কক্ষে তোমার কোনো প্রবেশাধিকার নেই। পরে অ্যাক্সেস, এর বানান EXCESS, অ্যাক্সেস। এর অর্থ অতিরিক্ত বা সীমার চেয়ে বেশি। এর সিনোনিম হচ্ছে ওভার। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, রেগুলার এক্সারসাইজ হেল্পস ইউ বার্ন অফ এক্সেস ফ্যাট। নিয়মিত ব্যায়াম তোমাকে অতিরিক্ত চর্বি জড়াতে সাহায্য করে। আবার বলছি, রেগুলার এক্সারসাইজ হেল্পস ইউ বার্ন অফ এক্সেস ফ্যাট। নিয়মিত ব্যায়াম তোমাকে অতিরিক্ত চর্বি জড়াতে সাহায্য করে। পরে যে দুটি ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব, সেই দুটি ওয়ার্ড হচ্ছে অ্যাক্সিড এবং এক্সিড। প্রথম যে অ্যাক্সিড, এর বানান হচ্ছে ACCEDE, অ্যাক্সিড। এর অর্থ রাজি হওয়া বা সম্মত হওয়া। সিনোনিম হচ্ছে অ্যাগ্রি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, I can't accede to your proposal. আমি তোমার প্রস্তাবে সম্মত হতে পারছি না। আমি আবার বলছি, I can't accede to your proposal. আমি তোমার প্রস্তাবে সম্মত হতে পারছি না। পরে যে এক্সিড, এটির বানান হচ্ছে EXCEED, এক্সিড। এর অর্থ অতিক্রম করা।
বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ডোন্ট এক্সিড ইউর লিমিট, তোমার সীমা অতিক্রম করিও না। ডোন্ট এক্সিড ইউর লিমিট, তোমার সীমা অতিক্রম করিও না। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যাসেন্ট এবং অ্যাসেন্ট। প্রথম যে অ্যাসেন্ট, এটির বানান হচ্ছে ASCENT, অ্যাসেন্ট। এর অর্থ উত্থান বা আরোহণ। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, His rapid ascent in the politics was very surprising to everyone. রাজনীতিতে তার দ্রুত উত্থান সকলের কাছে বিস্ময়কর ছিল। আমি আবার বলছি, His rapid ascent in the politics was very surprising to everyone. রাজনীতিতে তার দ্রুত উত্থান সকলের কাছে বিস্ময়কর ছিল। পরে যে অ্যাসেন্ট, সেটির বানান ASSENT, অ্যাসেন্ট। এর অর্থ সম্মতি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, You have to take the chairman's assent to do the work. কাজটি করার জন্য তোমাকে চেয়ারম্যানের সম্মতি নিতে হবে। আবার বলছি, You have to take the chairman's assent to do the work. কাজটি করার জন্য তোমাকে চেয়ারম্যানের সম্মতি নিতে হবে। এরপর আমরা যে দুইটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যাসে এবং এসে। প্রথম যে শব্দটি অ্যাসে, এর বানান হচ্ছে ASSAY, অ্যাসে। অ্যাসে অর্থ চেষ্টা করা বা পরীক্ষা করা। বাক্যে আমরা এটি যেভাবে ব্যবহার করতে পারি, The assay result of this material was very acidic. এই পদার্থটির পরীক্ষার ফলাফল খুবই অ্যাসিডিক ছিল। আমি আবার বলছি, The assay result of this material was very acidic. এই পদার্থটির পরীক্ষার ফলাফল খুবই অ্যাসিডিক ছিল। পরের শব্দ যেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাসে। এর বানান ESSAY। অ্যাসে অর্থ রচনা বা প্রবন্ধ। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Write an essay on sacrifice of freedom fighter for our country. আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের উপর একটি রচনা লিখো। আমি আবার বলছি, Write an essay on sacrifice of freedom fighter for our country. আমাদের দেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের উপর একটি রচনা লিখো। এরপরে যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, এফেক্ট এবং ইফেক্ট। এফেক্ট অর্থ প্রভাব ফেলা। এর বানান AFFECT, এফেক্ট। এফেক্ট অর্থ প্রভাব ফেলা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, The accident before exam has affected my result. পরীক্ষার পূর্বে দুর্ঘটনা আমার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করেছে। আমি আবার বলছি, The accident before exam has affected my result. পরীক্ষার পূর্বে দুর্ঘটনা আমার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করেছে। পরের যে শব্দটি ইফেক্ট, এর বানান EFFECT, ইফেক্ট। ইফেক্ট অর্থ ফলাফল, পরিণতি, প্রভাব। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Your great speech has created a positive effect on people's mind. তোমার মহৎ বাণী লোকজনের মনে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। আমি আবার বলছি, Your great speech has created a positive effect on people's mind. তোমার মহৎ বাণী লোকজনের মনে একটি ইতিবাচক প্রভাব সৃষ্টি করেছে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Don't be an accomplice of a corrupted man. একজন দুর্নীতিবাজ লোকের সহযোগী হইও না। আমি আবার বলছি, Don't be an accomplice of a corrupted man. একজন দুর্নীতিবাজ লোকের সহযোগী হইও না। পরের শব্দ যেটি accomplish, এর বানান ACCOMPLISH, accomplish। accomplish অর্থ সম্পাদন করা বা সমাধান করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, Accomplish your work more attentively to get promotion. পদোন্নতি পেতে তোমার কাজ আরো মনোযোগের সহিত সম্পন্ন করো। আমি আবার বলছি, Accomplish your work more attentively to get promotion. পদোন্নতি পেতে তোমার কাজ আরো মনোযোগের সহিত সম্পন্ন করো। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যাঙ্গেল এবং অ্যাঞ্জেল। অ্যাঙ্গেল বানান ANGLE, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অর্থ কোণ বা দৃষ্টিকোণ।
বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ড্র এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল কুইকলি, তাড়াতাড়ি একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আবার বলছি, ড্র এ 45 ডিগ্রি অ্যাঙ্গেল কুইকলি, তাড়াতাড়ি একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। আরো একটি উদাহরণ দিই, ওয়াচ দ্য ইমেজ ফ্রম অ্যাঙ্গেল ভিউ, ছবিটি কৌণিক অবস্থান থেকে দেখো। ওয়াচ দ্য ইমেজ ফ্রম অ্যাঙ্গেল ভিউ, ছবিটি কৌণিক অবস্থান থেকে দেখো। পরের যে শব্দটি অ্যাঞ্জেল, এর অর্থ ফেরেশতা বা দেবদূত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ হ্যাভ কাম টু মাই লাইফ লাইক অ্যান অ্যাঞ্জেল, তুমি আমার জীবনে এসেছো দেবদূতের মতো হয়ে। আমি আবার বলছি, ইউ হ্যাভ কাম টু মাই লাইফ লাইক অ্যান অ্যাঞ্জেল, তুমি আমার জীবনে এসেছো দেবদূতের মতো হয়ে। এরপর যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে এলুশন এবং ইলুশন। প্রথম যে শব্দ এলুশন, এর বানান ALLUSION, এলুশন, এর অর্থ উল্লেখ বা ইঙ্গিত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, দ্য চেয়ারম্যানস স্টেটমেন্ট রিপ্রেজেন্ট অ্যান এলুশন টু টেক হার্ড স্টেপ এগেনস্ট ড্রাগ, চেয়ারম্যানের বিবৃতি মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ইঙ্গিত প্রদান করে। আমি আবার বলছি, the chairman's statement represent an allusion to take hard step against drug, চেয়ারম্যানের বিবৃতি মাদকের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রদান করে। পরে যে শব্দটি ইলুশন, এর বানান ILLUSION, ইলুশন, ইলুশন অর্থ বিভ্রম বা ঘোর। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, you are in an illusion so you can't realize the effect of this incident, তুমি একটি ঘোরের মধ্যে আছো তাই তুমি এই ঘটনার প্রভাব বুঝতে পারছো না। আমি আবার বলছি, ইউ আর ইন অ্যান ইলুশন সো ইউ ক্যান্ট রিয়েলাইজ দ্য ইফেক্ট অফ দিস ইনসিডেন্ট, তুমি একটি ঘোরের মধ্যে আছো তাই তুমি এই ঘটনার প্রভাব বুঝতে পারছো না। এরপর আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যালং এবং অ্যালোন। প্রথম যে শব্দটি অ্যালং, এর বানান ALONG, অ্যালং, এর অর্থ বরাবর বা সহ বা পাশাপাশি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হাউ আর ইউ গেটিং অ্যালং উইথ ইউর ইংলিশ স্টাডিজ, তোমার ইংরেজি পড়াশোনা কেমন চলতেছে। আমি আবার বলছি, হাউ আর ইউ গেটিং অ্যালং উইথ ইউর ইংলিশ স্টাডিজ, তোমার ইংরেজি পড়াশোনা কেমন চলতেছে। দ্বিতীয় যে শব্দ অ্যালোন, এর বানান ALONE, অ্যালোন, অ্যালোন অর্থ একাকী বা নিঃসঙ্গ। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, আই ফিল ভেরি অ্যালোন উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি খুবই নিঃসঙ্গ অনুভব করি। আমি আবার বলছি, আই ফিল ভেরি অ্যালোন উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি খুবই নিঃসঙ্গ অনুভব করি। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অল্টার এবং অল্টার। প্রথম যে শব্দটি অল্টার, এর বানান ALTAR, অল্টার, অল্টার অর্থ বেদি বা পূজা বেদি। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হি প্লেস দ্য ক্যান্ডেলস অন দ্য অল্টার, সে মোমবাতিটি বেদির উপর রাখলো। পরের যে অল্টার, এটির বানান ALTER, অল্টার, অল্টার অর্থ পরিবর্তন করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, উই নিড টু অল্টার সাম অফ আওয়ার প্ল্যানস, আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা দরকার। আমি আবার বলছি, উই নিড টু অল্টার সাম অফ আওয়ার প্ল্যানস, আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা দরকার। পরের যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যালোড এবং অ্যালাউড। প্রথম যে শব্দটি অ্যালোড, এর বানান ALLOWED, অ্যালোড, অ্যালোড অর্থ অনুমোদিত বা অনুমতিপ্রাপ্ত। এর সিনোনিম হবে পারমিটেড। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ আর নট অ্যালাউড টু ম্যারি হার স্টিল নাও, তুমি এখনো তাকে বিয়ে করার জন্য অনুমতিপ্রাপ্ত নয়। আমি আবার বলছি, ইউ আর নট অ্যালাউড টু ম্যারি হার স্টিল নাও, তুমি এখনো তাকে বিয়ে করার জন্য অনুমতিপ্রাপ্ত নয়। পরের যে শব্দটি অ্যালাউড,
এর বানান ALOUD, অ্যালাউড। অ্যালাউড অর্থ সশব্দে বা উচ্চস্বরে। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হি ক্লেমড হার রাইট অ্যালাউড। সে উচ্চস্বরে তার অধিকার দাবি করল। আমি আবার বলছি, হি ক্লেমড হার রাইট অ্যালাউড। সে উচ্চস্বরে তার অধিকার দাবি করল। আরো একটি উদাহরণ দিতে পারি, শি রিড মাই লেটার অ্যালাউড। সে উচ্চস্বরে আমার চিঠি পড়ল। শি রিড মাই লেটার অ্যালাউড। সে উচ্চস্বরে আমার চিঠি পড়ল। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে অ্যালিউড এবং ইলিউড। প্রথম যে শব্দ অ্যালিউড, অ্যালিউড শব্দের বানান ALLUDE, অ্যালিউড। অ্যালিউড অর্থ পরোক্ষভাবে উল্লেখ করা বা ইঙ্গিত করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, I didn't allude to anybody or anything. আমি কাউকে বা কোনো কিছুকে উল্লেখ করিনি। আমি আবার বলছি, I didn't allude to anybody or anything. আমি কাউকে বা কোনো কিছুকে উল্লেখ করিনি। পরের যে শব্দটি ইলিউড, ইলিউড অর্থ এড়িয়ে যাওয়া, পলায়ন করা, ফাঁকি দেওয়া বা প্রতারিত করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, গ্র্যাটিফিকেশন ইন লাইফ ইজ এ ড্রিম হুইচ উইল অলওয়েজ ইলিউড ইউ। জীবনে পরিতৃপ্তি হচ্ছে একটি স্বপ্ন যা তোমাকে সব সময় প্রতারিত করবে। আমি আবার বলছি, গ্র্যাটিফিকেশন ইন লাইফ ইজ এ ড্রিম হুইচ উইল অলওয়েজ ইলিউড ইউ। জীবনে পরিতৃপ্তি হচ্ছে এমন একটি স্বপ্ন যা তোমাকে সব সময় প্রতারিত করবে। আরো একটি উদাহরণ দিতে পারি, দি ফক্স ইলিউড দ্য ডগ। শেয়াল কুকুরটিকে ফাঁকি দিল। দি ফক্স ইলিউড দ্য ডগ। শেয়াল কুকুরটিকে ফাঁকি দিল। পরের যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, সেগুলো অত্যন্ত পরিচিত শব্দ, আপনারা সবাই জানেন। শব্দ দুটি হচ্ছে ব্যাড এবং বেড। ব্যাড শব্দের বানান BAD, ব্যাড। ব্যাড অর্থ খারাপ বা মন্দ। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, হোপ ইজ এ গুড ব্রেকফাস্ট বাট এ ব্যাড সাফার। আশা হচ্ছে সকালের ভালো নাস্তা কিন্তু রাতের মন্দ খাবার। দ্বিতীয় শব্দ যেটি নিয়ে আলোচনা করব, বেড, BED, বেড। বেড অর্থ বিছানা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। ছোটকালে আমরা যারা ইংরেজিতে কবিতার বই পড়েছিলাম, তারা হয়তো এই বাক্যটার সাথে খুবই পরিচিত। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান করে তোলে। আমি আবার বলছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান করে তোলে। এরপর আমরা যে দুটি শব্দ নিয়ে আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে ব্যাগ এবং বেগ। দুটি শব্দই আমাদের কাছে বেশ পরিচিত, ছোটকাল থেকেই আমরা এই শব্দগুলো পড়ে আসছি। প্রথম যে শব্দটি ব্যাগ, এটির বানান BAG, ব্যাগ। এর অর্থ ফলে বা ব্যাগ, অর্থাৎ এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যাগ, কিন্তু শব্দটি বাংলা প্রতিশব্দের চাইতে ইংরেজি নামেই বেশি পরিচিত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, টেক ইউর ব্যাগ অ্যান্ড গো টু স্কুল। তোমার ব্যাগ নাও এবং স্কুলে যাও। পরের শব্দটি হচ্ছে বেগ। বেগ অর্থ প্রার্থনা করা বা ভিক্ষা করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ইউ ক্যান বেগ ইউর লাইফ টু দ্য প্রেসিডেন্ট, অনলি হি ক্যান ফরগিভ ইউ। রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে পারো, কেবল তিনিই তোমাকে ক্ষমা করতে পারেন। আমি আবার বলছি, ইউ ক্যান বেগ ইউর লাইফ টু দ্য প্রেসিডেন্ট, অনলি হি ক্যান ফরগিভ ইউ। রাষ্ট্রপতির কাছে তোমার প্রাণ ভিক্ষা চাইতে পারো, কেবল তিনিই তোমাকে ক্ষমা করতে পারেন। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, একটি হচ্ছে ব্যাট, অন্যটি হচ্ছে বেড। ব্যাট শব্দের বানান BAT, ব্যাট। ব্যাট অর্থ খেলার ব্যাট বা বাদুড়।
বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, আই প্লে ক্রিকেট উইথ দিস ব্যাট। আমি এই ব্যাট দ্বারা ক্রিকেট খেলি। পরের যে শব্দটি বেট, এটির বানান BET, বেট। বেট অর্থ বাজি ধরা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ডোন্ট বেট উইথ মি, ইউ উইল ডিফিট। আমার সাথে বাজি ধরো না, তুমি হেরে যাবে। আমি আবার বলছি, ডোন্ট বেট উইথ মি, ইউ উইল ডিফিট। আমার সাথে বাজি ধরো না, তুমি হেরে যাবে। পরে যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, একটি হচ্ছে বিট, অন্যটি বিট। প্রথম যে শব্দটি বিট, এটির বানান BEAT, বিট। বিট অর্থ প্রহার করা বা আঘাত করা। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, ডোন্ট বিট মি প্লিজ, গিভ মি অ্যানাদার চান্স টু কমপ্লিট দ্য ওয়ার্ক। প্লিজ আমাকে মেরো না, কাজটি শেষ করার জন্য আমাকে আরেকটি সুযোগ দাও। আমি আবার বলছি, ডোন্ট বিট মি প্লিজ, গিভ মি অ্যানাদার চান্স টু কমপ্লিট দ্য ওয়ার্ক। প্লিজ আমাকে মেরো না, কাজটি শেষ করার জন্য আমাকে আরেকটি সুযোগ দাও। পরের যে শব্দটি বিট, এটির বানান BEET, বিট। বিট হচ্ছে এক প্রকার সবজি যা বিট নামেই পরিচিত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, বিট ইজ এ গুড ভেজিটেবল, ইউ ক্যান কুক ইট। বিট একটি ভালো সবজি, তুমি এটি রান্না করতে পারো। আমি আবার বলছি, বিট ইজ এ গুড ভেজিটেবল, ইউ ক্যান কুক ইট। বিট একটি ভালো সবজি, তুমি এটি রান্না করতে পারো। পরের যে দুটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব, শব্দ দুটি হচ্ছে বেয়ার এবং বিয়ার। বেয়ার শব্দটির বানান BARE, বেয়ার। বেয়ার অর্থ নগ্ন, খালি বা অনাবৃত। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, বেয়ার ইউর হেড হোয়েন দ্য ফ্ল্যাগ ইজ রেজড। যখন পতাকা উত্তোলন করা হয় তখন তোমার মাথা অনাবৃত করো। আমি আবার বলছি, বেয়ার ইউর হেড হোয়েন দ্য ফ্ল্যাগ ইজ রেজড। যখন পতাকা উত্তোলন করা হয় তোমার মাথা অনাবৃত করো। পরের যে শব্দটি, সেটি হচ্ছে বিয়ার। এর বানান BEAR, বিয়ার। বিয়ার অর্থ বহন করা বা সহ্য করা। আবার বালুক নামে একটি প্রাণীকেও ইংরেজিতে বিয়ার বলা হয়। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, আই ক্যান্ট বিয়ার ইউর বিহেভ এনিমোর। আমি আর কিছুতেই তোমার আচরণ সহ্য করতে পারছি না। আমি আবার বলছি, I can't bear your behave anymore. আমি আর কিছুতেই তোমার আচরণ সহ্য করতে পারছি না। এরপর আমরা একসাথে তিনটি শব্দ নিয়ে আলোচনা করব, যেগুলো অর্থ ভিন্ন হলেও উচ্চারণ প্রায় একই রকম। শব্দ তিনটি হচ্ছে বিচ, বিচ এবং ব্রিজ। প্রথম যে শব্দটি বিচ, এটির বানান BEACH, বিচ। বিচ অর্থ সমুদ্র উপকূল। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। আমি আবার বলছি, কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। পরের যে শব্দটি বিচ, এর বানান BEECH, বিচ। বিচ অর্থ বৃক্ষ বিশেষ। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, দি ফার্নিচার ইজ মেড অফ বিচ উড। আসবাবপত্রগুলো বিচ কাঠ দ্বারা তৈরি। আমি আবার বলছি, দি ফার্নিচার ইজ মেড অফ বিচ উড। আসবাবপত্রগুলো বিচ কাঠ দ্বারা তৈরি। পরের শব্দটি হচ্ছে ব্রিজ। এর বানান BREACH, ব্রিজ অর্থ লঙ্ঘন বা ভঙ্গন। বাক্যে আমরা এটিকে যেভাবে ব্যবহার করতে পারি, দে ওয়্যার সুয়েড ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। চুক্তিভঙ্গের দায়ে তাদের নামে মামলা করা হবে। আমি আবার বলছি, দে ওয়্যার সুয়েড ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। চুক্তিভঙ্গের দায়ে তাদের নামে মামলা করা হবে। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।